আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মামি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প, রিক্টার স্কেলে মাত্রা 4.1, উৎপত্তি স্থল নরসিংদী। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হাইকোর্টের রায় বহাল। খালেদা জিয়ার রোগ মুক্তিতে সব ধর্মের মানুষকে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের। শুক্রবার বাদ জুমা সারা দেশে মসজিদে মোনাজাত। ঢাকার আসনগুলোতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা জনগণের কাছে তুলে ধরেছেন উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি। ভোট নিয়ে চাঁদপুরের হাটে বাজারে মানুষের মাঝে তুমুল আগ্রহ। এবং জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে বেনাপোল বন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের কাজ। দ্রুত সমস্যা মেটানোর তাগিদ সংশ্লিষ্টদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 6:14 এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.1। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুরের 30 কিলোমিটার গভীরে। গত সোমবারও কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত 21 ও 22 নভেম্বর দুদিনে 4 দফা ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে 21 নভেম্বরের ভূমিকম্পের মাত্রা 5.7 ছিল। এতে 10 জনের মৃত্যু হয়। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, সংবিধানের 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতার প্রশ্নে লিভ টু আপিল পর্যবেক্ষণ সহ খারিজ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শুরু হয়। ওই দিন শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। বৈধতার ভিত্তিতে জনগণের আস্থা ও বিশ্বাস। এর আগে গত 12 নভেম্বর শুনানি করেন রিটকারী আবেদন আইনজীবী মহসিন রশিদ। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলে, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করা হয়। যে সরাসরি খারিজ করে দিয়েছিলেন, ওনারা বলেছেন যে সেই খারিজটি আইন এবং ফ্যাক্ট অনুযায়ী সেটি যথার্থ ছিল এবং এই আদালতের কোনো ইন্টারফারেন্সের প্রয়োজন নেই বিধায় কোনো লিভ গ্রান্ট করা হলো না। এই কারণে আপিল বিভাগেও তার এই আবেদনটি লিভ পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছে। ফলে যেটা হলো, প্রকারান্তরে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে যারা মহসিন রশিদ যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন তার কোনো সার্বত্তা ছিল না, থাকলো না। প্রকারান্তরে বর্তমান অন্তর্বর্তী সরকার যে পরিচালিত হচ্ছে জনগণের মতামতের ঐক্যমতের ভিত্তিতে, সেটি প্রকারান্তরে স্থায়ী হলো কিংবা স্থাপিত হলো। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে জরুরি বৈঠক করেছে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিলি। এছাড়া চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল যোগ দিয়েছে খালেদা জিয়ার চিকিৎসায়। তবে বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি চিকিৎসকরা। এদিকে বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টার পরই হাসপাতালে পৌঁছান তিনি। প্রায় 24 মিনিট হাসপাতালে থেকে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়েও সংশ্লিষ্ট ধর্মের রীতি অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর। মমি, এভারকেয়ার হাসপাতালের নিচে আছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু আসলে উৎকণ্ঠা উদ্বেগ সেটা কিন্তু আসলে কমছেই না। কারণ তার যে শারীরিক অবস্থা গেল 27 নভেম্বর যে অবনতি হয় স্বাস্থ্যের পরিস্থিতি এবং তাকে সিসিইউতে নেওয়া হয় তার পরবর্তীতে, সেই অবস্থা কিন্তু এখনো পর্যন্ত চলমান। তো এত দীর্ঘদিন তার শরীরটা অপরিবর্তিত রয়েছে, তার যে অবনতি হয়েছিল স্বাস্থ্যের সেখান থেকে উন্নতি হচ্ছে না, স্থিতিশীল রয়েছে। সেটা নিয়ে কিন্তু আসলে তার যারা দলের আছেন, বিশেষ করে যারা সমর্থক আছেন কর্মী, তাদের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা আমরা দেখতে পাচ্ছি। সারাদিনই দলীয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা কিন্তু এখানে অবস্থান করেন এভারকেয়ারের নিচে এবং তারা আশা করছেন আসলে একটা মানে বিশ্বাসযোগ্য যে ব্যাপারটা, তাদের নেত্রীর যে শারীরিক যে অবস্থা সেটার উন্নতির খবরটা তারা আসলে শুনতে চাচ্ছেন। আর যে ব্যাপারটা তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হাসান, তার কাছ থেকে আমরা গত পরশুদিন জানতে পেরেছিলাম যে তিনি আসলে তাকে যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে সেটা তিনি গ্রহণ করতে পারছেন এবং তার অবস্থা স্থিতিশীল, মানে যেরকমটা ছিল সেখান থেকে উন্নতি অবনতি কোনোটাই ঘটেনি, সেরকম রয়েছে। আজকে পর্যন্ত আমাদের কাছে আসলে সেই তথ্যটাই রয়েছে। তার যে বিভিন্ন জটিলতা, তার ফুসফুস এবং হার্ট বিভিন্ন জায়গায় যে আসলে জটিলতা আছে, সেই জটিলতা কিন্তু এখনো পর্যন্ত চলমান। এবং যেটা আসার বিষয় সেটা হচ্ছে যুক্তরাজ্য থেকে যে ডক্টর আসার কথা ছিল, তিনি গতকালকে এসে পৌঁছেছেন রিচার্ড বেল, এবং রাত 10টা 10 নাগাদ কিন্তু চায়না থেকে আরও একটি চিকিৎসক দল এসে পৌঁছেছে, বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের এখানে কিন্তু আসলে 4 সদস্য বিশিষ্ট, এবং তার আগের দিন চায়না থেকে আরও 5 জন ডক্টর কিন্তু এসেছিলেন, এবং মোটমাট চায়না থেকেই 9 জন এবং যুক্তরাজ্যের একজন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসা নিশ্চিতে, সুচিকিৎসা নিশ্চিতে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, সেই বোর্ডের সাথে গতকালকে কিন্তু তারা 2 দফা মিটিং করেছেন, এবং এখনো পর্যন্ত সেই মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে যে সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু আসলে পরবর্তী পদক্ষেপ নেবেন, এবং তারা পর্যবেক্ষণ করছেন বিএনপি চেয়ারপারসনকে, এবং তার শারীরিক পরিস্থিতি কি সেটা আসলে বুঝে পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন। বিশেষ করে তাকে আসলে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো তার শারীরিক অবস্থা আছে কিনা সেটা কিন্তু আসলে তারা বোঝার চেষ্টা করেছেন, এবং সেটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু তাকে এখান থেকে বিদেশের দিকে স্থানান্তর করা হবে, তেমনটাই দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এটাও জানানো হয়েছে যে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এছাড়া যেটা বলতে চাই যে নিরাপত্তা যে বলয় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে, স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ, বিজিবি, পুলিশ, এরা কিন্তু সার্বক্ষণিক তৎপর অবস্থানে আছেন। এছাড়া আজকে 12টা থেকে 4টা পর্যন্ত কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে একটা মহড়া দেওয়া হবে, সেটা ধারণা করা হচ্ছে খুব সম্ভবত বিএনপি চেয়ারপারসনকে যদি খুব ইমার্জেন্সি অবস্থায় দেশের বাইরে চিকিৎসা দিতে নেওয়া হয় সেটার প্রস্তুতি সুলভই। এবং গতকালকে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য অনেকেই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাকে দেখতে এসেছিলেন। মমি, এই ছিল এখনকার মতো আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। মুশফিক, আপনাকে অনেক ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে এটিএন বাংলা ও এটিএন নিউজ। এ সময় বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। বিশেষ এই দোয়ার আয়োজনে এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ ও অনুষ্ঠান উপদেষ্টা তাসিক আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও দোয়ায় অংশ নেন প্রতিষ্ঠানটির বার্তা ও অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে অভিভাবক হিসেবে আবারও দেশকে যাতে নেতৃত্ব দিতে পারেন তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এটিএন পরিবার। সন্ধ্যা 6টা 15 শুরু হওয়া এই দোয়া মাহফিল সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা ও এটিএন নিউজ। আজকের আমাদের দোয়া বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ তাআলা তুমি তাকে সুস্থ করে দাও, তুমি তাকে দীর্ঘ সুস্থ জীবনে ধৈর্য করে দাও। এই জাতির জন্য তার বড় প্রয়োজন। আজকের এই সময়ে লক্ষ কোটি কোটি জনতা হৃদয় থেকে তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা কোটি কোটি জনতা যাকে ভালোবাসে
তা তোমার ভালোবাসার প্রমাণ। তুমি তোমারই বান্দিকে সুস্থতার নিয়ামতে ধন্য করে দাও, তুমি তাকে পূর্ণ সুস্থতা দাও। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচনের দিনক্ষণ কাছে চলে আসলেও এখনো জমে ওঠেনি নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দোরগোড়ায় যেতে ব্যস্ত সময় পার করছেন। সাধারণ ভোটারদের মাঝে সেই প্রচলিত নির্বাচনী আমেজ এখন নেই। অনেকের মনেই নির্বাচনকে ঘিরে রয়েছে অনিশ্চয়তা। তবে থেমে নেই প্রার্থীদের প্রচারণা। এলাকার নানা উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেছেন জনগণের কাছে। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। রাজধানীতে ব্যানার, ফেস্টুন, পোস্টারের মাধ্যমে নির্বাচনে জানান দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এদিকে ব্যানার, ফেস্টুন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অপসারণ করায় ভার্চুয়াল প্রচারণায় জোর দিচ্ছেন প্রার্থীরা। তবে নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ এখনো কম। বারবার সরকারের পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন না হওয়ায় ক্ষোভ রয়েছে অনেকের। ভোট নিয়ে চিন্তা ভাবনা আসলে অনেক কম, যেহেতু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে আছে। বর্তমানে সরকার এলোমেলো পথে আছে বা হয়েছে। আমরা চাই ভালো একটা সরকার আসুক। আন্দোলনই এখনো দূর হইতে পারে না, নির্বাচন আর কি হবে? যে পর্যন্ত আন্দোলন দূর না হবে পর্যন্ত নির্বাচনের কোনো আশা আমরা দেখি না। আগে রাজপথের আন্দোলন দূর করতে হবে। জনগণের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করছেন এবং সভা সমাবেশ, উঠোন বৈঠক ও মসজিদ ভিত্তিক প্রচারণায় ভোটার সংযোগ করছেন প্রার্থীরা। এই এলাকাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত যদি আমি করতে চাই তাহলে তাদেরকে কাজ দিতে হবে। সুতরাং তাদেরকে কাজ দেওয়া এবং স্বল্প, যেটাকে বলা হয় ক্ষুদ্র ঋণ, আমরা ক্ষুদ্র ঋণ না মানে সুদ মুক্ত বলতে পারি, ইন্টারেস্ট মুক্ত কিছু দিয়ে তাদেরকে আমরা কিভাবে কর্মক্ষম করতে পারি, সেটা আমার একটা মূল টার্গেট। এলিট সোসাইটির আবার এই ধরনের সুবিধা দরকার না, তারা এই কাজগুলো করতে চায়, তাদের সঙ্গে এটা সমন্বয় করা। এদিকে রাজধানীর চেয়ে বাইরের নির্বাচনী আমেজ একটু বেশি। চ্যালেঞ্জ কিন্তু এখন ভোটারদেরকে আস্থা আইনে ভোট নেওয়া। আমি কোনো দলকে প্রতিপক্ষ না বলে এবার ভোটারদেরকে আমি চ্যালেঞ্জ হিসাবে নিব যে তারা কিন্তু খুবই কেয়ারফুল। এই চ্যালেঞ্জ কিন্তু আমি আগে ফেস করি নাই। ভোটাররা অনেক সচেতন হয়েছে, সে শিক্ষিত অশিক্ষিত কিচ্ছু আসে যায় না। আসন পুনর্বিন্যাস নিয়ে জটিলতা চলছে কিছু আসনে, তবে প্রচারণা থেমে নেই প্রার্থীদের। বিএনপি থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে, যেহেতু আদালতে যেটাই বলুক না কেন আমাদের আসন যে এরিয়া আছে সেটাতে হয়তো কিছু কম বেশি কাটছাট হবে, কিন্তু আমাদেরকে প্রস্তুত রাখার জন্য বা কাজ করার জন্য বলা হয়েছে। তো আমরা সেভাবে তৃণমূলে কাজ করছি। প্রার্থীদের প্রচারণা ও নানা প্রতিশ্রুতির মাঝে ভোটাররা আগামীতে এমন একটি সরকার দেখতে চান যা সত্যিকারের জনমানুষের প্রতি দায়বদ্ধ থাকবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী আলী আসগর ইমন। সেখান থেকে জনতার নির্বাচনী ভাবনা জানাচ্ছেন তিনি। এটিএন বাংলার নির্বাচনী আয়োজন সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশ ব্যাপী। আর ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি ইলিশের শহর চাঁদপুর। সামনে তো নির্বাচনের কোনো আমেজ কি টের পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা অন্য যে বছরগুলো গেল ওইখানে তো নির্বাচন ছিল, আমেজ ছিল না। এখন আমরা সবাই আনন্দমুখী, আমরা নির্বাচনে ভোট দিব। যেমনটা শুনছিলাম, একজন সম্মানিত ভোটার এবং একজন মৎস্য ব্যবসায়ী তিনিও বললেন যে আসলে আমরা কখনোই ভোট দিতে পারিনি, ভোট দিতে পারাটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় কথা। ক্ষমতায় যেই আসুক না কেন দেশটা শান্তিতে চলুক এবং আমরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারি, এটাই প্রত্যাশা, আর কোনো প্রত্যাশা নেই। দর্শক, আমরা ভোটের গাড়ি নিয়ে চলে যাব আপনার এলাকায় অন্য কোনো সময়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সালাম স্টিল ভোটের গাড়ি এবং এটিএন বাংলার সাথে থাকুন। 2030 সালের মধ্যে $5 মিলিয়ন চিংড়ি রপ্তানির লক্ষ্যমাত্রা বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের। সংগঠনটির নেতাদের দাবি, চিংড়ি খাতের উন্নয়নে প্রয়োজন এর উৎপাদন, আধুনিকায়ন ও সরকারি সহযোগিতা। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কমেছে মৎস্য উৎপাদন। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, চিংড়ি খাতে গৌরব ফেরাতে প্রয়োজন চিংড়ি খাতের আধুনিকায়ন ও নজরদারির। তরিক ইসলামের রিপোর্ট। বাংলাদেশের উৎপাদিত চিংড়ি শিল্প খাত, যাকে ডাকা হয় সাদা সোনা নামে,
অথচ অর্থকারী এ সাদাসোনা ক্রমশ হারাচ্ছে তার উৎপাদন সক্ষমতা ও অর্থনৈতিক বাজার। বাংলাদেশে বর্তমানে চিংড়ি শিল্প খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BFFEA। এ সময় চিংড়ি শিল্প খাতের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এ খাতের ব্যবসায়ীরা। আমি অনেক প্রস্তাবনা দিয়েছিলাম, কিন্তু প্রস্তাবনাগুলা বাংলাদেশের যে রেড ট্যাপ বাইন্ডিং আছে, লাল ফিতার দূরত্ব, সে ফাইল বুদ্ধি হয়ে উপরে থাকে। কারণ আমরা যারা শিল্পপতি আছি, আমাদের সম্পর্কে রাষ্ট্রের যে ব্যুরোক্রেসি আছে, সেই ব্যুরোক্রেসির অনেক ডিফারেন্স। যথাযথ নীতিগত সহায়তা, উন্নত অর্থায়ন, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং শক্তিশালী বায়োসিকিউরিটি নিশ্চিত করতে পারলে আমরা শুধু এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে পারবো না, একে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো। ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। এই রেটে লোনে ব্যবসা করা খুবই কঠিন। যারা ব্যবসা করে আই থিঙ্ক দে অ্যাকচুয়ালি ফিল দ্য পেইন। অনুষ্ঠানের বিশেষ অতিথি গভর্নর আহসান এইস মনসুর জানান, চিংড়ির উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। Credit expansion is not the only solution. Yes, it may be a part of the solution, but part of the solution of a strategic intervention, not just simply pumping money. That's not going to help it. We have to do it the right way as part of an overall strategy and then inject targeted credit expansion for those who can deliver on the productivity on the export side. আর চিংড়ি ব্যবসায়ী ও কৃষকদের সহায়তায় সরকারি সহযোগিতার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। শ্রিম্পের ক্ষেত্রেও আমাদেরকে যেগুলো করার, আমি মনে করি সেটা আপনারা সেমি ইন্টেন্সিভ করবেন না ইন্টেন্সিভ করবেন, কারণ হরাইজন্টালি শুধু যদি জমি বাড়ানো হয় তাতে কিন্তু আমার মনে হয় না যে সমাধান হবে। আমরা জমির বেটার ইউজটা কি করে করতে পারি সেটা আমি বলবো। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নীতি সহায়তার মাধ্যমে চিংড়িকে অর্থকারী ফসলে ফেরানো সম্ভব বলে জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে বেনাপোল বন্দরের আন্তর্জাতিক মানের ইউনিফাইড বন্দর নির্মাণের কাজ। এর মধ্যে সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে প্রায় 3.5 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে কাজ শুরুর আগে জমি অধিগ্রহণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। 102 একর জমির বিপরীতে অধিগ্রহণ হয়েছে মাত্র 52 একর, যা প্রয়োজনের অর্ধেক। ফলে অনিশ্চয়তার মুখে উন্নয়ন কাজ। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতি বছর 8 থেকে 10,000 কোটি টাকার রাজস্ব আয় করে সরকার। তবে পর্যাপ্ত জায়গার অভাবে এই বন্দরে চাপ বাড়ছে প্রতিদিন। শেডইয়ার্ডের ধারণ ক্ষমতা সীমিত থাকায় পণ্যজট ও যানজট নিয়মিত ঘটনা। বন্দর সংশ্লিষ্টদের দাবি, জায়গা স্বল্পতার কারণে আমদানিবাহী শত শত ট্রাক দিনের পর দিন আটকে আছে। এতে একদিকে যেমন খরচ বাড়ছে ব্যবসায়ীদের, অন্যদিকে সময় লাগছে পণ্য খালাসে। প্রথম সমস্যা হলো স্থান সংকুলন। আমাদের যে পণ্যগুলো ভারত থেকে আমদানি হয় সেগুলো স্থানের অভাবে সঠিক সময়ে আমরা আনলোড করতে পারি না। এই বন্দরের অবকাঠামো অধিক উন্নয়ন এবং রাজস্ব বৃদ্ধির জন্য আমরা চাই যে 102 একরের যে প্রকল্প ছিল অধিগ্রহণ করার, এই 102 একর জমি যেন অধিগ্রহণ করা হয়। এই 52 একরের জমিতে যে উন্নয়ন তাতে পরিপূর্ণতা আসবে না। সরকার এই উদ্যোগটা মহৎ উদ্যোগ, যদি এগুলো বাস্তবায়ন হয় বেনাপোল পোর্টটা অধিকতর আরো উন্নতি লাভ করবে। এই কার্যক্রম দ্রুত সম্পূর্ণর মাধ্যমে রাজস্ব গতিশীলতায় বৃদ্ধি পাবে আমরা এই প্রত্যাশা করি। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, আপাতত 52 একরে ইউনিফাইড বন্দর প্রকল্পের কাজ হবে। ইতোমধ্যে এক্সেস প্রকল্পের আওতায় কাজ শুরু হয়েছে। এছাড়াও জমি স্বল্পতার কথা জানিয়ে স্থলবন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের যে দাবি রয়েছে 102 একর জমির বিষয়ে, এটি আমরা সরকারকে জানিয়েছি। সরকার সিদ্ধান্ত নিয়েছে 52 একর জমি অ্যাকুইজিশনের বিষয়ে। পরবর্তীতে সরকার যদি সিদ্ধান্ত নেয় সেই মতে আমরা বাস্তবায়ন করব। প্রায় 3,500 কোটি টাকার এই প্রকল্পের মধ্যে রয়েছে আধুনিক ওয়্যারহাউস, কন্টেইনার টার্মিনাল, হেভি স্টক ইয়ার্ড, ট্রাক টার্মিনাল, স্বাস্থ্যসেবা ও ফায়ার স্টেশন কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ভেনিজুয়েলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্থল অভিযান ঠেকাতে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। গেল মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে মাদক বিরোধী যুদ্ধের অজুহাতে ভেনিজুয়েলায় স্থল অভিযানের ঘোষণা দেন ট্রাম্প। বলেন, কেবল সমুদ্রপথ নয়, যেখানেই মাদক সন্ত্রাসীরা থাকবে সেখানেই লক্ষ্যভেদ হবে। ট্রাম্পের এই ঘোষণার পর ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন, নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ এবং কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল এক যৌথ বিবৃতি দেন। এতে তারা বলেন, ভেনিজুয়েলার বিরুদ্ধে অনুমোদনহীন সামরিক পদক্ষেপ একটি বড় ভুল হবে। আর যদি এই হামলা হয় তাহলে কংগ্রেস প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা বিষয়ক প্রস্তাব আনবেন তারা। এদিকে ভেনিজুয়েলার উপকূলে মার্কিন সামরিক অভিযান নিয়ে তদন্ত শুরু করেছে রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেসাল কমিটি। এবার খেলার খবর। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো বিলবাওকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের শীর্ষ দল বার্সেলোনার সাথে পয়েন্টের ব্যবধানও কমিয়ে আনল জাভি আনসল শিষ্যরা। বিলবাওয়ের মাঠে স্তাদিও সান মামেসে খেলার 7 মিনিটে দারুণ এক গোলে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন এমবাপ্পে। অ্যাটলেটিকো বিলবাও গোল শোধের সুযোগ তৈরি করলেও সফল হয়নি। উল্টো প্রথমার্ধের খেলা শেষের 3 মিনিট আগে এদুয়ার্দো কামাভিঙ্গা ব্যবধান দ্বিগুণ করেন। খেলার 59 মিনিটে এমবাপ্পে আরও এক গোল করে রিয়াল মাদ্রিদের 3-0 গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান 1-এ নামিয়ে আনল মাদ্রিদের এই দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প, রিক্টার স্কেলে মাত্রা 4.1, উৎপত্তিস্থল নরসিংদী। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। খালেদা জিয়ার রোগ মুক্তিতে সব ধর্মের মানুষকে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের, শুক্রবার বাদ জুমা সারা দেশের মসজিদে মোনাজাত। ঢাকার আসনগুলোতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা জনগণের কাছে তুলে ধরেছেন উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি। ভোট নিয়ে চাঁদপুরের হাটে বাজারে মানুষের মাঝে তুমুল আগ্রহ। এবং জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে বেনাপোল বন্দরকে আন্তর্জাতিক মানের রূপান্তরের কাজ, দ্রুত সমস্যা মেটানোর তাগিদ সংশ্লিষ্টদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।